আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি বৃষ্টিক অর্থনীতি বিষয়ে। গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ডিমান্ড, চাহিদা। আজকে ক্লাসে আমি তোমাদের চাহিদা শেখাবো। চাহিদা সম্পর্কে টোটাল 5টি প্রশ্ন রাখছি এক ক্লাসের মধ্যে। ইনশাল্লাহ 5টি প্রশ্নের উত্তর খুব সুন্দর করে একদম ক্লাস থেকে ভালোভাবে শিখে যেতে পারবো। আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, শুরুতে এক নাম্বার হচ্ছে দেওয়া আছে 10 হতে চাহিদাকে অঙ্কন করতে হবে। দেওয়া আছে ডি সমান 10 এক নম্বর দিয়ে আমরা লিখবো যে দেওয়া আছে কি দেওয়া আছে চাহিদা সমীকরণ ডি সমান 10 - 2p। আমাকে এই সমীকরণ থেকে চাহিদা রেখা আঁকতে হবে। আমরা জানি কোন রেখা অঙ্কন করতে গেলে সূচির প্রয়োজন পড়ে, কোন রেখা অঙ্কন করতে গেলে সূচির প্রয়োজন পড়ে, মান ভিত্তিক কোন রেখা অঙ্কন করতে গেলে সূচির প্রয়োজন পড়ে। আর সূচি পাই আমরা সমীকরণ থেকে, সূচি পাই সমীকরণ থেকে। তাহলে এখানে যে চাহিদা সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণ থেকে আমরা চাহিদা সূচি তৈরি করে নিব। তো আমরা লিখে নিব যে এখানে কিন্তু স্বাধীন চলক পি। আমরা জানি সমতা প্রতীকের ডান পাশে যে চলক থাকে ব্যক্ত অপেক্ষক, দেখলে বুঝতেছি আমরা ডি এর মান। ব্যক্ত অপেক্ষক সমতা প্রতীকের ডান পাশে যে চলক থাকে সেটা স্বাধীন চলক। এখানে পি হচ্ছে স্বাধীন চলক আর ডি হচ্ছে অধীন চলক। আমরা জানি চাহিদা নির্ভর করে দামের উপরে, দাম হচ্ছে স্বাধীন চলক। ওকে, লিখবো স্বাধীন চলক পি এর বিভিন্ন মানের প্রেক্ষিতে পি এর বিভিন্ন মানের প্রেক্ষিতে অধীন চলক ডি এর যেসব মান পাওয়া যায় তা নিয়ে নিম্নে চাহিদা সূচি তৈরি করা হলো। স্বাধীন চলক পি এর বিভিন্ন মানের প্রেক্ষিতে স্বাধীন চলক পি এর বিভিন্ন মানের প্রেক্ষিতে অধীন চলক ডি এর যেসব মান পাওয়া যায় তা নিয়ে নিম্নে চাহিদা সূচি তৈরি করা হলো। এই কথাটা লিখে নিবা, স্বাধীন চলক পি এর বিভিন্ন মানের প্রেক্ষিতে অধীন চলক ডি এর যেসব মান পাওয়া যায় তা নিয়ে চাহিদা সূচি তৈরি করা হলো। ওকে, আমরা চাহিদা সূচিটা তৈরি করে নিব। সূচিতে দাম থাকবে তোমার বাম পাশে, দাম এটা হবে টাকায়, আর চাহিদা থাকবে ডান পাশে ডি এককে। ঠিক আছে, এখন আমরা পি এর বিভিন্ন মান দেবো। পি যেহেতু স্বাধীন চলক, পি এর বিভিন্ন মান দেবো। পি এর বিভিন্ন মান বলতে তুমি ইচ্ছা মতো ধরতে পারো, তবে ইচ্ছা মতো যদি আন্দাজ মান ধরো, যে মানগুলো দিয়ে ডি এর মান বের করতে কষ্ট হবে এবং ওই সূচি তৈরি করা কিন্তু আমার শেষ কাজ না। আমার শেষ কাজ হচ্ছে চাহিদা রেখা অঙ্কন করতে হবে। তাহলে মানগুলো এমন মান ধরবো যেন খুব সহজে সূচি এবং চাহিদা রেখা তৈরি করতে পারি। যেমন আমি লিখতে পারি পি সমান 1 টাকা, ঠিক আছে, কত 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা। ওকে, আর চাহিদা হচ্ছে একক, কত একক, 1 টাকা। যদি এখানে বসাও পি এর মধ্যে 1 বসাও তাহলে কত থাকে 10 থাকে। ডি সমান হচ্ছে 10 একক, সরি 8 হবে, 8 একক। বুঝছো না কিভাবে? কিভাবে 8 বুঝো নাই? এই যে 2 × 1, এই যে 1 বসাইলাম পি এর জায়গায়, পি এর জায়গায় 1 বসাইলাম, 10 থেকে 2 বাদ দিলে সেটা কত হয় 8 হয়, তাহলে আমি 8 দিব। আবার আমি কি বসাবো 2 বসাবো, এই যে 2 বসালাম, 2 দিয়ে 4, 10 থেকে 4 বাদ দিলে 6 হয়, তাহলে এখানে 6 একক। আবার যদি যখন 3 বসবে তখন হবে 4 একক, যখন 4 বসবে তখন হবে 2 একক। ব্যাস, এই হচ্ছে চাহিদা সূচি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে সমীকরণ থেকে একটা সূচি তৈরি করে নিব, ব্যাস। এরপরে লিখবো যে প্রাপ্ত সূচির ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন করা হলো। লিখে নিব যে প্রাপ্ত সূচির ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন করা হলো।
প্রাপ্ত সূচির ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন করা হলো। ঠিক আছে, প্রাপ্ত সূচির ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন করা হলো। এবার আমরা চাহিদা রেখা অঙ্কন করে নেব। কিভাবে আঁকবো চাহিদা রেখা, খেয়াল করো সবাই একটু। আমরা করে নিব এক্স, ভূমিককে আমরা এক্স অক্ষ ধরবো এবং লম্ব অক্ষকে ওয়াই অক্ষ ধরবো। ঠিক আছে, দাম থাকে সবসময় লম্ব অক্ষে, দাম কোন অক্ষে? লম্ব অক্ষে। আর সকল পরিমাণ, চাহিদা পরিমাণ, যোগানের পরিমাণ, উৎপাদনের পরিমাণ, হ্যাঁ, ভোগের পরিমাণ, এগুলো সব থাকে ভূমি অক্ষে। তাহলে দাম যেহেতু লম্ব অক্ষে থাকে, দামের ব্যবধান হচ্ছে 1 কোটি, সর্বোচ্চ মান 4 আছে, ব্যবধান হচ্ছে 1 কোটি, তাহলে আমরা 1 কোটি ধরবো এখানে। এরকম 1 হলে 2 3 4। আর চাহিদা দেখো 2 4 6 8, 2 করে ডিফারেন্স, 2 করে ডিফারেন্স, তাহলে এখানে 2, ঠিক সমদূরত্বে 4, সমদূরত্বে 6, সমদূরত্বে 8। আমরা কি করলাম? প্রথমে এই সমীকরণ থেকে একটা সূচি তৈরি করে নিলাম, সুন্দর একটা সূচি, এবং এই সূচির ভিত্তিতে এখন আমরা রেখা অঙ্কন করব। আমরা মানগুলো বসিয়ে দিলাম। দাম সর্বোচ্চ 4 করে আছে, ব্যবধান 1 করে, তাহলে আমি 1 2 3 4 দেবো। আর পরিমাণ, চাহিদা পরিমাণ সর্বোচ্চ 8 আছে এবং ব্যবধান হচ্ছে 2 করে, আমি 2 করে দিয়ে দিব। লম্বকে লিখে দিব দাম এবং ভূমিকে লিখে দিব চাহিদার পরিমাণ। চাহিদার পরিমাণ, ব্যাস। কোয়ান্টিটি অফ ডিমান্ড দিতে পারো, অথবা শুধু ডি দিতে পারো, চাহিদা শুধু ডি দিলে হবে, যেহেতু এখানে চাহিদা সমীকরণ ডি আছে, তুমি শুধু ডি দিতে পারো। এবার দেখো আমরা রেখা অঙ্কন করে নিব। যখন দাম যখন 1, তখন পি এর মান যখন 1, ডি এর মান তখন 8। আমরা চাহিদাতে রাখি, হ্যাঁ, যেহেতু চাহিদা লিখছি, চাহিদা ডি। ঠিক আছে, দাম যখন 1 টাকা, চাহিদা তখন 8 একক। তাহলে এই 1 এর বিপরীতে তুমি 8 এর জায়গায় বিন্দু দিবে, একদম সোজা করে 1 এর বিপরীতে 8 এর জায়গায় বিন্দু দিবা। ঠিক আছে, এরপরে যখন 2 তখন 6, যখন 2 তখন 6, একদম সোজা করে, যখন 2 তখন 6। এরপরে যাও যখন তোমার 3, তখন হচ্ছে 4, যখন 3 তখন হচ্ছে 4, যখন 3 তখন হচ্ছে 4, তবে যখন 4 তখন হচ্ছে 2, যখন 4 তখন হচ্ছে 2। ব্যাস, এখন এই রেখাগুলো যোগ করবো, রাখলাম, এখানে একটা ডি দিব, এখানে একটা ডি দিয়ে দিব, এবং সংমিশ্রণ সূচক বিন্দুগুলো আমরা দিয়ে দিব। যেমন 1 আর 8 থেকে যে বিন্দুটা পাইছি, এটা হচ্ছে এ বিন্দু, এই বিন্দুটাকে আমি এ দিলাম, তো স্মল লেটার দিয়ে দিলাম এ বি সি ডি, স্মল লেটার এ বি সি ডি দিয়ে দিলাম। ঠিক আছে, এটি হচ্ছে চাহিদা রেখা। চাহিদা রেখা। তো সমীকরণ থেকে আমরা সূচি তৈরি করব, সূচি থেকে আমরা চাহিদা রেখাটা অঙ্কন করে নিব, আর চাহিদা রেখার ব্যাখ্যা দিয়ে দিব। মনোযোগ দিবা, ব্যাখ্যাটা আমি 2বার বলবো, ইনশাআল্লাহ 2বার বললেই যথেষ্ট, তোমরা খুব ভালো করে বুঝতে পারবা। চিত্রের ভূমি অক্ষে চাহিদা, লম্ব অক্ষে দাম নির্দেশ করা হলো। চিত্রের ব্যাখ্যা রে বাবা, আমি বলবো চিত্রে যা ঘটছে তা শুধু লেখো, যা ঘটছে তা শুধু লেখো, তোমার ব্যাখ্যা হয়ে যাবে সুন্দর করে। অতিরিক্ত একটা বাক্য লেখার প্রয়োজন নেই, নো নিড। চিত্রের ভূমিকা চাহিদা, লম্বকে দাম নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে দাম যখন 1 টাকা, চাহিদা পরিমাণ তখন 8 একক, যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে দাম যখন 1 টাকা, চাহিদা পরিমাণ তখন 8 একক, যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। দাম বেড়ে 2 3 4 টাকা হলে, দাম বেড়ে 2 3 4 টাকা হলে চাহিদা পরিমাণ কমে যথাক্রমে, যেহেতু একাধিক, দাম বেড়ে 2 3 4 টাকা হলে চাহিদা পরিমাণ কমে যথাক্রমে 6 4 2 একক হয়, 6 4 2 একক হয়, যা বি সি ডি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এখন প্রাপ্ত বিন্দু এ বি সি ডি যোগ করে বাম থেকে ডান দিকে নিম্নগামী ডিডি চাহিদা রেখা অঙ্কন করা হলো। আমি আবার বলি, চিত্রের ভূমিকে চাহিদা এবং লম্বকে দাম নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে দাম যখন 1 টাকা, চাহিদা পরিমাণ তখন 8 একক, যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। দাম বেড়ে 2 3 4 টাকা হলে চাহিদা পরিমাণ কমে যথাক্রমে 6 4 2 একক হয়, যা বি সি ডি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এখন প্রাপ্ত বিন্দু এ বি সি ডি যোগ করে বাম থেকে ডান দিকে নিম্নগামী ডিডি চাহিদা রেখা অঙ্কন করা হলো, ডিডি চাহিদা রেখা অঙ্কন করা হলো। ব্যাস, আমার 1 কমপ্লিট। এরপর 2 এ যাবো, একটি কাল্পনিক চাহিদা
একটি কাল্পনিক চাহিদা সমীকরণ থেকে কাল্পনিক চাহিদা সমীকরণ কাল্পনিক চাহিদা সমীকরণ একটি কাল্পনিক চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন করো। তাহলে এখানে তোমাকে যে কাজটা করতে হবে, প্রথমে একটু ধরে নিতে হবে যে ধরি কাল্পনিক চাহিদা সমীকরণ। এখানে 2 দাও, 2 লিখে নিবা যে ধরি, 2 নম্বর প্রশ্ন যখন পড়বো আমরা এবার লিখে নেব যে ধরি একটি কাল্পনিক চাহিদা সমীকরণ, একটি কাল্পনিক চাহিদা সমীকরণ। ধরি একটি কাল্পনিক চাহিদা সমীকরণ d সমান 10 - 2p। এরকম লিখে দেবো, ধরি একটি কাল্পনিক চাহিদা সমীকরণ d সমান 10 - 2p। বাস। এরপরে এখানে আমরা লিখে নিব যে স্বাধীন চলক p এর বিভিন্ন মানের প্রেক্ষিতে অধীন চলক d এর যেসব মান পাওয়া যায় তা নিয়ে চাহিদা সূচি তৈরি করা হয়। তো কাল্পনিক চাহিদা সমীকরণ থেকে তুমি একটা সূচি তৈরি করবে এবং এই সূচির ভিত্তিতে তুমি চাহিদা রেখাটা অঙ্কন করবে। সেম রেখা হবে, সেম সমীকরণ, সেম সূচি, সেম চিত্র, সেম ব্যাখ্যা। যদি আসে একটি কাল্পনিক চাহিদা সমীকরণ থেকে তুমি ধরে নিবা যে ধরি একটি কাল্পনিক চাহিদা সমীকরণ নিম্নরূপ, এই সমীকরণটা দিবা, সূচি তৈরি করবা, রেখা অঙ্কন করবা, ব্যাখ্যা দিবা, ব্যাস। 2 গেল। এরপর হচ্ছে 3, একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে। এবার হচ্ছে কাল্পনিক চাহিদা সূচি, কাল্পনিক চাহিদা সূচি আমাদের লিখে নিতে হবে যে ধরি একটি কাল্পনিক চাহিদা সূচি নিম্নরূপ। এই জায়গায় এইটুকু লিখবা যে ধরি একটি কাল্পনিক চাহিদা সূচি নিম্নরূপ, ধরি একটি কাল্পনিক চাহিদা সূচি নিম্নরূপ। এই সূচির এখান থেকে ব্যাখ্যা শুরু করবা, ঠিক আছে? এখান থেকে শুরু করবো, ধরি একটি কাল্পনিক চাহিদা সূচি নিম্নরূপ, এই সূচিটা দিবা। এই সূচি দেওয়ার পরে লিখবা যে প্রাপ্ত সূচির ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন করা হলো, বা উপরে সূচির ভিত্তিতে, উপরে চাহিদা সূচির ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন করা হলো। তো এই সূচি থেকে তুমি এই রেখাটা অঙ্কন করো, সেম রেখাই হবে, সেম ব্যাখ্যাই হবে। প্রথমে শুধু লিখে নেবে যে ধরি একটি কাল্পনিক চাহিদা সূচি নিম্নরূপ, ব্যাস এই সূচি। এরপরে এই সূচির ভিত্তিতে তুমি চাহিদা রেখার অঙ্কন করবা, সেম একইভাবে ব্যাখ্যা দিবা। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 3 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা হলো, শুধু এইটুকু শুধু লিখে নিতে হবে, ধরি একটি কাল্পনিক চাহিদা সূচি, ব্যাস, আর কিছু লাগবে না, ঠিক আছে? ওকে, গেল 3। তারপর 4, চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য দেখাও। চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে পার্থক্য দেখাও। চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে পার্থক্য দেখাও। আমরা শুরুতে লিখে নেব যে নিম্ন চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে পার্থক্য দেখানো হলো। তোমরা বক্স করে নিতে পারো, বক্স করে নিতে পারো, এই পাশে একটা, এই পাশে একটা, চাহিদা সূচি চাহিদা রেখা, অথবা বক্স ছাড়া যদি লিখতে চাও আমি পরামর্শ দিব, তোমরা বড় হয়েছে অনার্স করো, বক্সের দরকার নাই। তোমরা একটা অংশ লিখে চাহিদা সূচিটা সংজ্ঞাটা দিলা, পক্ষান্তরে চাহিদা রেখার সংজ্ঞাটা দিলা, ঠিক আছে? চাহিদা সূচির প্রকারভেদটা দিলা, পক্ষান্তরে চাহিদা রেখার প্রকারভেদটা দিলা। ওকে, আমি পার্থক্য বলতেছি, মনোযোগ দিবা, একদম ক্লাস থেকে শিখে যাবা, বৃষ্টির অর্থনীতি ক্লাস থেকে শিখে যাবা। চাহিদা সূচির এবং চাহিদা রেখার মধ্যে পার্থক্য নির্ণয় দেওয়া হলো। প্রথমে আমরা লিখে দিব সংজ্ঞাগত পার্থক্য, অথবা সংজ্ঞাগত লিখলে হবে, সংজ্ঞাগত লিখে একটা কোলন দিয়ে দিবা। হ্যাঁ, নাম্বার 1 সংজ্ঞাগত, 1 নাম্বার। আমি সংজ্ঞাগত পার্থক্য দিব, কি লিখবো যে কোন নির্দিষ্ট সময় ভোক্তা, কোন নির্দিষ্ট সময় ভোক্তা বিভিন্ন দামে একটি দ্রব্য যে পরিমাণ ক্রয় করতে রাজি থাকে, কোন নির্দিষ্ট সময় ভোক্তা, কোন নির্দিষ্ট সময়ে ভোক্তা বিভিন্ন দামে একটি দ্রব্য যে পরিমাণ ক্রয় করতে রাজি থাকে, তা যে সূচির সাথে দেখানো হয় তাকে বলা হয় চাহিদা সূচি। কোন নির্দিষ্ট সময় ভোক্তা, কোন নির্দিষ্ট সময় ভোক্তা বিভিন্ন দামে, কোন নির্দিষ্ট সময় ভোক্তা বিভিন্ন দামে একটি দ্রব্য যে পরিমাণ ক্রয় করতে রাজি থাকে, একটি দ্রব্য যে পরিমাণ ক্রয় করতে রাজি থাকে, তা যে সূচির সাথে দেখানো হয় তাকে বলা হয় চাহিদা সূচি। পক্ষান্তরে স্পেস দিয়ে নিচে লিখবো, পক্ষান্তরে, পক্ষান্তরে কোন নির্দিষ্ট সময় ভোক্তা বিভিন্ন দামে একটি দ্রব্য যে পরিমাণ ক্রয় করতে রাজি থাকে, তা যে রেখার সাথে দেখানো হয় তাকে বলা হয় চাহিদা রেখা। ওকে, গেল এক সংজ্ঞাগত। কোন নির্দিষ্ট সময় ভোক্তা বিভিন্ন দামে একটি দ্রব্য যে পরিমাণ ক্রয় করতে রাজি থাকে, তা যে রেখার সাথে, তা যে সূচির সাথে দেখানো হয় তাকে বলা হয় চাহিদা সূচি। পক্ষান্তরে কোন নির্দিষ্ট সময় ভোক্তা বিভিন্ন দামে একটি দ্রব্য যে পরিমাণ ক্রয় করতে রাজি থাকে, তা যে রেখার সাথে দেখানো হয় তাকে বলা হয় চাহিদা রেখা। 2 নির্ভরশীলতা, নির্ভরশীল। তোমাকে বলো তো চাহিদা সূচি নির্ভর করে কিসের উপর? চাহিদা সূচি, চাহিদা সূচি নির্ভর করে চাহিদা সমীকরণের উপরে। তুমি যখন সূচি তৈরি করছো তখন কার সাহায্য নিয়েছিল? সমীকরণের। এই সমীকরণে পি এর জায়গায় বিভিন্ন মান বসিয়ে কিন্তু আমরা সূচিটা পাইছি।
তাহলে আমরা লিখতে পারি নির্ভরশীলতার জায়গায় আমরা লিখতে পারি চাহিদা সূচি নির্ভর করে চাহিদা সমীকরণের উপর। চাহিদা সূচি নির্ভর করে চাহিদা সমীকরণের উপর। পক্ষান্তরে চাহিদা রেখা, তুমি যখন রেখা তৈরি করছো তখন কিন্তু সূচির সাহায্য নিচ্ছ, সূচির মানগুলো দিয়ে কিন্তু রেখা অঙ্কন করছো। তাহলে আমরা বুঝতে পারলাম চাহিদা সূচি নির্ভর করে চাহিদা সূচি নির্ভর করে চাহিদা সমীকরণের উপরে, পক্ষান্তরে চাহিদা রেখা নির্ভর করে চাহিদা সূচির উপরে। চাহিদা সূচি নির্ভর করে চাহিদা সমীকরণের উপরে, পক্ষান্তরে চাহিদা রেখা নির্ভর করে চাহিদা সূচির উপরে। ব্যাস। 3, প্রকাশ লিখে দিবা। প্রকাশ কি প্রকাশ পায় চাহিদা সূচি দ্বারা? প্রকাশ চাহিদা সূচি হলো চাহিদা বিধি। বিধি হলো দুই চলকের সম্পর্ক। আমি এরপরেই 5 নম্বর প্রশ্ন চাহিদা বিধিটা পড়াবো তোমাদের। তোমরা শুধু একটু লেখো, বুঝো যে চাহিদা সূচি হচ্ছে চাহিদা বিধির গাণিতিক প্রকাশ। যেহেতু সংখ্যা এখানে আছে, গাণিতিক প্রকাশ। চাহিদা সূচি হলো চাহিদা বিধির গাণিতিক প্রকাশ। চাহিদা সূচি হলো চাহিদা বিধির গাণিতিক প্রকাশ। পক্ষান্তরে চাহিদা রেখা হলো চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশ। চাহিদা সূচি হলো চাহিদা বিধির গাণিতিক প্রকাশ। চাহিদা সূচি হলো চাহিদা বিধির গাণিতিক প্রকাশ। পক্ষান্তরে চাহিদা রেখা হলো চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশ, যেহেতু চিত্র আঁকছি আমরা। গেল 3। 4 নম্বর দাম ও চাহিদার অবস্থান। 4 নম্বর কি? দাম ও চাহিদার অবস্থান। একটু লিখে নিতে পারো, দাম ও চাহিদার অবস্থান। দাম ও চাহিদার অবস্থান। চাহিদা সূচিতে দাম থেকে বাম পাশে, চাহিদা থেকে ডান পাশে। চাহিদা সূচিতে দাম থেকে বাম পাশে, চাহিদা থেকে ডান পাশে। চাহিদা সূচিতে দাম থেকে বাম পাশে, চাহিদা থেকে ডান পাশে। পক্ষান্তরে চাহিদা রেখায় লম্বকে দাম, ভূমিকে চাহিদা। পক্ষান্তরে চাহিদা রেখায় লম্বকে দাম, ভূমিকে চাহিদা। তো আবার দেখো, চাহিদা সূচিতে দাম থেকে বাম পাশে, চাহিদা থেকে ডান পাশে। পক্ষান্তরে চাহিদা রেখায় লম্বকে দাম, ভূমিকে চাহিদা থাকে। ব্যাস। 5 নম্বর উপস্থাপনগত। লিখবা চাহিদা সূচিকে নিম্নোক্তভাবে উপস্থাপন করা যায়। তুমি এই সূচিটি দিয়ে দাও যদি সহজ মনে হয়। খুবই তো সহজ, তাই না? চাহিদা সূচিটা 1 2 3 4, চাহিদারও তো সহজ 8 6 4 2। আমরা লিখে নিব চাহিদা সূচি হচ্ছে নিম্নরূপ 1 2 3 4, আর চাহিদা হচ্ছে 8 6 4 2। এভাবে আমরা চাহিদা সূচিটা দিয়ে নিব। ব্যাস। লিখবো চাহিদা রেখা নিম্নরূপ। চাহিদা রেখা নিম্নরূপ, এই যে চাহিদা রেখা, চাহিদা রেখাটা সেম রেখা তুমি অঙ্কন করে দাও, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। লিখবো যে চাহিদা সূচি নিম্নরূপ, এই সূচি তৈরি করবো। চাহিদা রেখা নিম্নরূপ, এই রেখা তৈরি করবো। ব্যাস, অঙ্কন করবো। 6 লিখতে পারো প্রকারভেদ। আমরা লিখতে পারি যে চাহিদা সূচি 2 প্রকার: ব্যক্তিগত চাহিদা সূচি, বাজার চাহিদা সূচি। চাহিদা সূচি 2 প্রকার: ব্যক্তিগত চাহিদা সূচি, বাজার চাহিদা সূচি। পক্ষান্তরে চাহিদা রেখা মুঠবের ভিত্তিতে 5 প্রকার। পক্ষান্তরে চাহিদা রেখা মুঠবের ভিত্তিতে 5 প্রকার। মুঠবের ভিত্তিতে চাহিদা রেখা 5 প্রকার, যথা ওই কারণগুলো লিখতে হবে, শুধু 5 প্রকার দিয়ে দেব। চাহিদা সূচি 2 প্রকার, চাহিদা রেখা 5 প্রকার। ব্যাস, এই পর্যন্ত দিতে বলি এনাফ। এরপরে আমরা পড়বো চাহিদা বিধি। গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বিধি, চাহিদা বিধি। বিধি হচ্ছে ইকোনমিক্সে দুই চলকের সম্পর্ক। সকল বিধি, যত বিধি আছে, চাহিদা বিধি, যোগান বিধি, ভোগ বিধি, যত প্রকার বিধি আছে, বিধি হচ্ছে দুই চলকের সম্পর্ক। স্বাধীন চলকের সাথে অধীন চলকের সম্পর্কটা হচ্ছে বিধি। আর বিধির নামকরণ হয় তোমার অধীন চলকের প্রেক্ষিতে। বিধির নামকরণ হয় অধীন চলকের প্রেক্ষিতে। দামের সাথে চাহিদা সম্পর্ক আছে না? নেই? আছে। দামের সাথে চাহিদা সম্পর্ক আছে, আমরা জানি। দামের সাথে চাহিদা সম্পর্ক বিপরীতমুখী। দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। ওই যে দাম কমছে, চাহিদা কি করছে? বাড়ছে। আবার দাম বাড়ছে, চাহিদা কমছে। আবার দাম উপরে যদি যাও, দাম কমছে, চাহিদা বাড়ছে। দাম বাড়ছে, চাহিদা কমছে। আবার যদি নিচ থেকে উপরে যাও, দাম কমতেছে, চাহিদা বাড়তেছে। অর্থাৎ দামের সাথে চাহিদা সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। এমনি তো আমরা জানি বিপরীতমুখী। যেমন ধরো আমি বাজারে গেছি, 1 কেজি সিম আনবো। এখন আমার ধারণা সিম 50 টাকা কেজি। তো বাজারে যাওয়ার পরে দেখলাম সিম 200 টাকা কেজি। আমি 1 কেজি আনার প্ল্যানে গেছিলাম, কিন্তু 200 টাকা কেজি বিদায় আমি হাফ কেজি আনলাম বা 8 কমালাম। দাম বেড়ে গেছে, চাহিদা কমে গেছে, অটোমেটিক কমে যাবে। তোমার বিভিন্নভাবে ব্যাখ্যা দেওয়া যায়। তাহলে একটু শুধু মনে রাখো, দামের সাথে চাহিদা সম্পর্ক বিপরীতমুখী। দাম যদি বাড়ে, চাহিদা কমে। দাম যদি কমে, চাহিদা বাড়ে। ওকে, আমরা বিধি ব্যাখ্যা দিচ্ছি।
আরেকটা কথা বলে রাখি, বিধির নামকরণ হয় সবসময় অধীন চলকের প্রেক্ষিতে। যেমন দাম আর চাহিদার মধ্যে দাম হচ্ছে অধীন স্বাধীন চলক, চাহিদা হচ্ছে অধীন চলক, এই কারণে নাম হচ্ছে চাহিদা বিধি। আবার দাম কিন্তু যোগানের উপর নির্ভর করে, কখনো আমরা দাম বিধি বলি না, কি বলি? যোগান বিধি। আবার আয়ের উপর নির্ভর করে ভোগ, আমরা কখনোই বলি না আয় বিধি, বলি আমরা ভোগ বিধি, কারণ ভোগ হচ্ছে অধীন চলক। আবার আয়ের উপর নির্ভর করে সঞ্চয়, আমরা কখনোই বলি না আয় বিধি, আমরা বলি সঞ্চয় বিধি, কারণ সঞ্চয় হচ্ছে অধীন চলক। ওকে, আমরা চাহিদা বিধির সংজ্ঞা কিভাবে দিব? আমরা শুরুতে লিখবো দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীতমুখী। দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীতমুখী। দাম যদি বাড়ে অন্যান্য অবস্থা স্থির থেকে, এই কথা লাগিয়ে দিবা অন্যান্য অবস্থা ব্র্যাকেট দিয়ে ভোক্তার আইন হচ্ছে অভ্যাস ডট ডট দিয়ে দিবা। শুরুতে লিখে নেব দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীতমুখী, এই বাক্যটা লিখলাম। দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীতমুখী, এই বাক্যটা লিখলাম, দাঁড়িয়ে দেবো। এরপর লিখবো অন্যান্য অবস্থা ব্র্যাকেট দাও, ভোক্তার আইন হচ্ছে অভ্যাস ব্র্যাকেট ক্লোজ, ডট ডট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করো। আরো অনেক বিষয় আছে, 20, 25, 30টার মতো বিষয় আছে। দামের সাথে চাহিদা সম্পর্ক বিপরীতমুখী, অন্যান্য অবস্থা ভোক্তার আয়ের হচ্ছে অভ্যাস স্থির থেকে, কোনো তোমার দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে, কোনো তোমার দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দামের সাথে চাহিদার এই বিপরীত সম্পর্ক হলো চাহিদা বিধি। দামের সাথে চাহিদার এই বিপরীত সম্পর্ক হলো চাহিদা বিধি। এরপরে তোমরা অর্থনীতিবিদদের সংজ্ঞা দিতে পারো। যদি অর্থনীতিদের সংজ্ঞা দাও, দুইজন অর্থনীতিদের সংজ্ঞা দিতে পারো। যেমন অধ্যাপক মার্শালের মতে যে বিধির সাহায্যে দাম ও চাহিদার পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ পায় তাকে চাহিদা বিধি বলে। যে বিধির সাহায্যে দাম ও চাহিদা পরিমাণের, যে বিধির সাহায্যে দাম ও চাহিদা পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ পায় তাকে চাহিদা বিধি বলে। অধ্যাপক ডোমিনিক স্যালভ্যাটর বলেন, ডোমিনিক স্যালভ্যাটর বলেন চাহিদা বিধি হলো দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক। চাহিদা বিধি হলো দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক, চাহিদার একটা ঋণাত্মক ঢাল দ্বারা প্রকাশ পায়। চাহিদা বিধি হলো দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক, তা চাহিদা রেখার ঋণাত্মক ঢাল দ্বারা প্রকাশ পায়। তোমরা দুইটা সংজ্ঞা দিতে পারো, একদম ডট ডট ইনভার্টেড কমার ভিতরে কালার পেন দিয়ে লিখে প্রয়োজন দিতে পারো, ব্যাস। এরপরে আমরা চাহিদা বিধি 3 ভাবে ব্যাখ্যা দিব। একভাবে দেব গাণিতিক, সূচি, আর হচ্ছে তোমার জ্যামিতিক। আমরা একটু লিখবো গাণিতিক ব্যাখ্যা। চাহিদা বিধির গাণিতিক ব্যাখ্যা দিচ্ছি আমরা। লিখে নেব যে ধরি চাহিদা সমীকরণ আর ডি সমান n-2b, যেটা আমরা পড়ছি ওইটি দিব, নতুন করে সারণী দিচ্ছি না, তোমাদের কষ্ট হবে, আমি চাচ্ছি না তোমাদের কষ্ট দিতে। একটা সারণী, একটা সমীকরণ, একটা চিত্র দিয়ে আমি চেষ্টা করতেছি অনেকগুলো প্রশ্ন করানোর। ধরি চাহিদা সমীকরণ ডি সমান n-2b, গাণিতিক ব্যাখ্যার মধ্যে অতএব চাহিদা সমীকরণের ঢাল, চাহিদা সমীকরণের ঢাল সমান ডিডি বাই ডিপি। আমরা এখানে যে কোনো সমীকরণের ঢাল বের করবো তাকে অন্তর্গ্রহণ করতে হয় স্বাধীন চলকের প্রেক্ষিতে। তুমি যার ঢাল বের করবে তাকে একবার অন্তর্গ্রহণ, যে কোনো অপেক্ষককে, যে কোনো সমীকরণকে তুমি একবার অন্তর্গ্রহণ করে তার ঢাল বের করতে পারো। তাহলে এই ডি কে অন্তর্গ্রহণ করবো পি এর সাপেক্ষে একবার, তাহলে -2। আমি ডি কে যদি পি এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করি, ডি এর মান বসালাম tan-2b, ডি এর মান কি tan-2b, কার সাপেক্ষে অন্তর্গ্রহণ? পি এর সাপেক্ষে। পি এর সাপেক্ষে পি এর অন্তর্গ্রহণ 1 থাকে শুধু -2, পি এর সাপেক্ষে পি এর অন্তর্গ্রহণ 1 থাকে শুধু কত? -2। আচ্ছা, এখন দেখো চাহিদা সমীকরণ ঢাল আমি কি পাইছি? ঋণাত্মক পাইছি। তুমি এরপর লিখে দিবা যেহেতু চাহিদা সমীকরণ ঢাল ঋণাত্মক, এই ঢাল দ্বারা আমরা দুই চলকের সম্পর্ক বুঝি। এই যে ঢাল দ্বারা দুই চলকের সম্পর্ক বুঝি, ঋণাত্মক আসার কারণে দাম আর চাহিদা সম্বন্ধে সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। দাম আর চাহিদার মধ্যে সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। আর চাহিদা বিধিতে মূলত দাম আর চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তাই না? তাহলে আমরা দেব সমীকরণের সাহায্যে ব্যাখ্যা, গাণিতিক ব্যাখ্যা ধরি চাহিদা সমীকরণ ডি সমান tan-2p, চাহিদা সমীকরণের ঢাল ডিডি বাই ডিপি, অন্তর্গ্রহণ করে দিবা, -2 চলে আসবে। লিখে দিবা যেহেতু চাহিদা সমীকরণের ঢাল ঋণাত্মক, সেহেতু দামের সাথে চাহিদা সম্পর্ক বিপরীতমুখী, যা চাহিদা বিধির বহিঃপ্রকাশ। যেহেতু চাহিদা সমীকরণের ঢাল ঋণাত্মক, সেহেতু দামের সাথে চাহিদা সম্পর্ক বিপরীতমুখী, যা চাহিদা বিধির বহিঃপ্রকাশ। ব্যাস। এরপরে ব্যাখ্যা দিব আমরা সূচির সাহায্যে ব্যাখ্যা, গাণিতিক ব্যাখ্যা এবং সূচির সাহায্যে ব্যাখ্যা। সূচির সাহায্যে ব্যাখ্যা, এটা গাণিতিক কি আমরা একটু লিখে নিলাম আলগা করে, যে সূচির সাহায্যে ব্যাখ্যা। সেম সূচি, নতুন করে সূচি নো নিড, একই সূচি দিবে। এই সূচি সহজ সূচি, আমাদের সবারই মুখস্থ হয়ে গেছে আমি জানি, তোমরা সবাই এখন বলতেই পারো। আমি এখন ধরে বলে দিকে বলো তো
একদম চোখ বন্ধ করে বলে ফেলবো যে স্যার 1 2 3 4 8 6 4 2, তাই না? তাহলে এই যে চাহিদা সূচি তৈরি করলাম, এই সূচি তৈরি করে ব্যাখ্যাটা শুধু জাস্ট বিপরীত সম্পর্ক যে ওটা দেখাবো। সূচিতে দেখা যাচ্ছে দাম যখন 1 টাকা চাহিদা পরিমাণ 8 একক, সূচিতে দেখা যাচ্ছে দাম যখন 1 টাকা চাহিদা পরিমাণ 8 একক, দাম বেড়ে 2 3 4 হলে চাহিদা পরিমাণ কমে 6 4 2 একক হয়। সূচিতে দেখা যাচ্ছে দাম যখন 1 টাকা চাহিদা পরিমাণ, দাম যখন 1 টাকা চাহিদা 8 একক, দাম বেড়ে 2 3 4 টাকা হলে চাহিদা পরিমাণ কমে 6 4 2 একক হয়। সংখ্যাগুলো তুমি নিজে লেখো। এক্ষেত্রে দেখা যাচ্ছে দামের সাথে চাহিদা সম্পর্ক বিপরীতমুখী, যা চাহিদা বৃদ্ধি বহিঃপ্রকাশ। আমি আবার বলি, সূচি দেখা যাচ্ছে দাম যখন 1 টাকা চাহিদা পরিমাণ তখন 8 একক, দাম বেড়ে 2 3 4 টাকা হলে চাহিদা পরিমাণ কমে 6 4 2 একক হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে দামের সাথে চাহিদা সম্পর্ক বিপরীতমুখী, যা চাহিদা বৃদ্ধির বহিঃপ্রকাশ। ব্যাস। এরপরে চিত্রের সাহায্যে তুমি এরপরে চিত্রের সাহায্যে যাবা। চিত্রে কিভাবে যে চিত্র আঁকছি, চাহিদা রেখাতে কিভাবে আঁকছি, এবার কিন্তু এই ব্যাখ্যা দেবো না আমরা। তোমরা কিন্তু আবার এই ব্যাখ্যা দেওয়া শুরু করো না যে দাম যখন 1 টাকা চাহিদা 8 একক যা বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। না, আমরা তো এখানে ব্যাখ্যা দিব সম্পর্কটা জাস্ট। আমরা লিখবো চিত্রে দেখা যাচ্ছে দাম যখন 1 টাকা চাহিদা পরিমাণ 8 একক, দাম বেড়ে 2 3 4 টাকা হলে চাহিদা পরিমাণ কমে যথাক্রমে 6 4 2 একক হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে দামের সাথে চাহিদা সম্পর্ক বিপরীতমুখী, যা চাহিদা বৃদ্ধির বহিঃপ্রকাশ। চিত্রে দেখা যাচ্ছে দাম যখন 1 টাকা চাহিদা 8 একক, দাম যখন 1 টাকা চাহিদা 8 একক, দাম বেড়ে 2 3 4 টাকা হলে চাহিদা কমে যথাক্রমে 6 4 2 একক হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে দামের সাথে চাহিদা সম্পর্ক বিপরীতমুখী, যা চাহিদা বৃদ্ধির বহিঃপ্রকাশ। ব্যাস। আরেকটা বিষয়, এইটুকু যদি যারা না বোঝো তার কি বলবো, ডিফারেন্সিয়েশন দেখে পরে তোমাদের করতে হবে। আমি অন্তর্গণ করবো একটা ডি উপর একটা ডি নিচে, অধীন চলক উপরে স্বাধীন চলক নিচে। এই স্বাধীন চলকের প্রেক্ষিতে অন্তর্গণ করবো। এই স্বাধীন চলক পি যে জায়গায় থাকবে না তার মান 0, 10 এর মধ্যে নাই, 0 হয়ে গেছে। পি এর সাপেক্ষে পি অন্তর্গণ 1 থাকে কিন্তু -2। আমি অনুরোধ করবো অন্তর্গণ করে তারপরে তুমি এই অংশটুকু প্রয়োজন বুঝো। ঠিক আছে? আশা করি ক্লাসটা সবারই ভালো লাগছে। আমার কাজ যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।